নমস্কার, নকশি খাতায় আপনাদের সবাইকে স্বাগত। সকলে ভালো আছেন তো? আজ যে গল্পটি পড়ছি তার নাম হঠাৎ রাতের ফোন, লেখা উল্লাস মল্লিক। ঘরে ঢুকেই মোবাইলটা বিছানায় ছুঁড়ে দিল মোনালি। তারপর খুব তৃপ্তি করে হাঁচল, পর পর 3 বার। চতুর্থটা আশি আশি করেও পথ হারিয়ে ফেলল নাকের সুরঙ্গের গোলক ধাঁধায়। এটা বড় অস্বস্তিকর। হাঁচার প্রস্তুতি নিয়েও হাঁচতে না পারলে জুতোয় কাঁকড় ঢোকার মতো বিচ্ছিরি একটা অনুভূতি হয়। মনে হয় শরীরে অবাঞ্ছিত কিছু একটা ঘুরে বেড়াচ্ছে। স্বতঃস্ফূর্তভাবে এলো না দেখে বারবার নাকের ডগা ডোলে নাক টেনে 4 নম্বর হাঁচিটাকে সশব্দে মুক্তি দিল। এবার ভারী স্বস্তি। রুমাল দিয়ে মুখটা ভালো করে মুছে নিল ও। তারপর টিউবলাইট জেলে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো। নাকের ডগা পাকা তেলাকুচো ফলের মতো টুকটুকে লাল, ফর্সা গালে লালচে আভা, চোখ দুটো ছলছলে। অল্প জ্বালা ভাবও টের পেল চোখে। জ্বরের পূর্ব লক্ষণ। আজ যা হয়েছে তাতে জ্বর না হওয়াটাই পরম আশ্চর্যের। অভিষেকের সঙ্গে অ্যাপো ছিল বিখ্যাত এক রেস্তোরাঁয়। মোনালি যখন বাসে তখনই জোরে বৃষ্টি নামে। নভেম্বরে বৃষ্টি হওয়ার কথা নয়, তাই সঙ্গে ছাতা নেয়নি। বাস থেকে নেমে মিনিট খানেকের রাস্তা, কিন্তু ওইটুকুর মধ্যে ভিজে চুপচুপে হয়ে গেল মোনালি। রুমাল দিয়ে মাথাটা যথাসম্ভব মুছল, কিন্তু টি শার্ট আর জিন্স পুরো ভিজে গিয়েছে। এসির ঠান্ডাতে বসে থাকার সময় টের পাচ্ছিল নাক সরসর করছে। হাঁচিও এলো 2-1টা, কিন্তু অতগুলো লোকের মাঝখানে তো আর খুল্লাম খুল্লা হাঁচা যায় না। তাই নাকে রুমাল চেপে হাঁচি চাপার চেষ্টা করলো ও। জামাটা প্রায় শুকিয়ে গিয়েছে, কিন্তু ব্রাটা এখনো ভিজে। জিন্সটাও দ্রুত চেঞ্জ করে একটা নাইটি গলিয়ে নিল মোনালি। মাথাটা টিপটিপ করছে, অর্থাৎ জ্বর বেশ আটঘাট বেঁধেই আসছে। পেট ভর্তি বারান্দায় বেরিয়ে গলা তুলে মাকে জানিয়ে দিল রাতে খাবে না। ফের ঘরে ঢুকে যেই দরজাটা আটকেছে অমনি ঝপ করে লোডশেডিং। মিশমিশে অন্ধকার। বিছানা হাতড়ে মোবাইল খোঁজার চেষ্টা করছিল মোনালি। ঠিক তখনই ঘরময় আলো ছড়িয়ে বেজে উঠল মোবাইল। হাতে নিয়ে দেখল অচেনা নাম্বার। একটু বিরক্ত হলো সে। কথা বলতে ভালো লাগছে না এখন। চোখের পাতা ভারী হয়ে আসছে। সুইচ টিপে খুব নিরাসক্ত গলায় মোনালি বলল, হ্যালো। কোনো উত্তর নেই, তবে ধরে আছে বোঝা যাচ্ছে। এই ধরনের কল দিনে বেশ কয়েকটা পায় সে। অত্যন্ত গা সওয়া ব্যাপার। বিলম্ব না করে লাইন কেটে দিল। পাতলা একটা চাদর টেনে নিয়ে শুয়ে পড়ল মোনালি। কাল সকালের ফ্লাইটে মুম্বাই যাচ্ছে অভি, অফিসের কাজ। ওখান থেকে চেন্নাই হয়ে ফিরতে প্রায় 15 দিন। মোনালি ঠিক করলো জ্বর যদি বাড়াবাড়ি রকমের না হয় তো কালই জিমে ভর্তি হয়ে যাবে। অভি কদিনই বলছে, তুমি কিন্তু ওয়েট গেইন করছো, বি কেয়ারফুল, না হলে তোমার অমন ফাটাফাটি ফিগার শুয়োরের মতো হয়ে যাবে। সারা শরীরে পর্যাপ্ত চর্বির স্তর নিয়ে থপ থপ করে ঘুরে বেড়াতে হবে। এই 15 দিনেই যদি বাড়তি ওজনটা ঝেড়ে ফেলা যায় তাহলে নিশ্চয়ই খুব অবাক হবে অভি। ফের বাজছে মোবাইল। বালিশের পাশ থেকে তুলে নিয়ে স্ক্রিন দেখল মোনালি। সেই নম্বরটাই মনে হচ্ছে। একবার মনে হলো কেটে দেবে, কিন্তু তারপর সিদ্ধান্ত বদল করে বলল, হ্যালো। হ্যালো, মোনালি বলছো? ওই প্রান্তের কণ্ঠস্বর যথেষ্ট ভদ্র এবং ভীতু। বলছি, আপনি কে? আমি আমি আচ্ছা, একটু পরে বলছি আমি কে। তবে প্লিজ ততক্ষণ লাইনটা কেটে দিও না কিন্তু। বেশ আকুতি ঝরে পড়ল ওদিকের গলা থেকে। এসব ন্যাকামি ভারাক্রান্ত ফোন কেটে দিতে সময় নেয় না মোনালি। কিন্তু ওদিকে ওই আকুতিটুকুই জড়িয়ে গেল তার ডান হাতের বুড়ো আঙুলে।
লাল সুইচটাতে চাপ দিতে বাধা দিল, তবে যতটা সম্ভব নিরাসক্ত গলায় বলল, বলুন কি বলতে চান। খুব সামান্য একটা কথা, হয়তো তোমার কাছে মূল্যহীন, কিন্তু আমি বলতে চাই কথাটা। মোনালির ঠোঁটে হালকা একটা হাসি ভেসে উঠে ডুবে গেল। ভম্বল মার্কা ভীতু একটা ছেলে, এগুলোকে টলারেট করা যায় না একদম। একটু কঠিন গলায় মোনালি বলল, শুনুন, যথেষ্ট রাত হয়েছে, আপনি বরং আপনার বক্তব্যগুলো SMS করে দিন, আমি কাল দেখে নেব। সঙ্গে সঙ্গে ওদিক থেকে ফের আকুতি, প্লিজ মোনালি, বেশি রাত হয়নি, সবে 10টা 10, আমি বেশিক্ষণ সময় নেব না। আমার শরীরটা আজ ভালো নেই। কি হয়েছে, জ্বর টর নাকি? এই অসময়ে বৃষ্টিতে ভিজে তোমার এতক্ষণ এসিতে থাকা উচিত হয়নি। ভুরু দুটো কুঁচকে উঠল মোনালির। গলাটা আরো কঠিন করে বলল, আপনি কে বলুন তো? আপনার বাড়ি কোথায়? আমি তোমাদের পাড়ায় থাকি। আমাদের ছাদে দাঁড়ালে তোমাদের 3 তলার চিলে কোঠাটা দেখা যায়। এটা কোনো পরিচয় হলো না, অনেকের ছাদ থেকেই আমাদের চিলে কোঠা দেখা যায়। একদম ঠিক, তবে এটা কি জানো, এমন অনেক ছাদ থেকেই জোড়া জোড়া চোখ তোমাদের চিলে কোঠার দিকে হা পিত্তেশ করে তাকিয়ে থাকে। তাদের মধ্যে এই আমিও একজন। হাসতে গিয়েও সামলে নিল মোনালি। গলার কাঠিন্য বজায় রেখেই বলল, পৃথিবীর কত পাগলের কত বেয়াড়া শখ, সেসব আমার জেনে কি হবে বলুন? এ শখটাকে পাগলামি বলো না, আমি কষ্ট পাবো। ছেলেটার গলার সেই ভীতু আর অপ্রস্তুত ভাবটা অনেক কেটে গিয়েছে। পাড়ার ছেলে বোঝাই যাচ্ছে। মোনালি বলল, আপনি কিন্তু নামটা এখনো বললেন না, কেবল আজে বাজে বকছেন। বলছি। আচ্ছা, তার আগে একটা রিকোয়েস্ট আছে। আমাকে আপনি আজ্ঞে করার দরকার নেই, আমি তোমার সমবয়সী। ওকে, ভালো কথা। তোর নামটা তাহলে বলে দে ঝট করে, না হলে ছেড়ে দিচ্ছি ফোন। প্লিজ একটুখানি, প্রমিস করছি, অন্য কেউ তোমাকে ট্রাই করলেই আমি লাইন ছেড়ে দেবো। অভিষেক তো আজ আর করবে না। কে বললো করবে না? করতেই পারে, কিন্তু তোমাকে যখন বাড়ির সামনে বাইক থেকে নামিয়ে দিল তখনই তো বললো আজ আর করবো না, কাল এয়ারপোর্টে পৌঁছে খবর দেব। মসৃণ হয়ে যাওয়া কপালটা ফের কুঁচকে উঠল মোনালির। বললো, ব্যাপার কি বলতো, তুই কে? এত সব জানলে কি করে? জেনে গেলাম। এসব জানা আমার কাছে কঠিন কিছু নয়। তার মানে আমাকে ফলো করিস তুই? একটু চিৎকার করে উঠল মোনালি। আস্তে আস্তে, তোমার বাবা মা এখনো ঘুমোননি, তোমার ভাই পাশের ঘরেই পড়ছে, শুনে ফেলবে তারা। আমি তো শোনাতেই চাই। ইডিয়েট, তোর নামটা বল, তারপর আমি দেখছি। বলতেই পারি, কিন্তু তাতে তোমারই প্রবলেম। নামটা শুনলেই সব কিছু গন্ডগোল হয়ে যেতে পারে, তখন আসল কথাটাই বলা হবে না। কিচ্ছু শুনতে চাই না আমি, বলে ঝট করে লাইন কেটে দিল মোনালি। প্রচন্ড রাগ হচ্ছে তার। গলা শুনে ছেলেটাকে ভদ্র মনে হয়েছিল, কিন্তু আদৌ তা নয়। পাড়ার অনেকেরই হার্ট থ্রব মোনালি। পাড়ায় এখন নতুন নতুন ফ্ল্যাট হচ্ছে, কত লোক আসছে, সকলকে সে চেনেও না, কিন্তু বুঝতে পারে সে হেঁটে গেলে চায়ের দোকানের হইচই কিছুক্ষণ থমকে যায়। মোড়ের মাথার ক্যারাম খেলা ছেলেগুলো ডাবল ফাইন করে বসে। অতি তুখোর সাইক্লিস্টের চাকা নেমে যায় রাস্তার ড্রেনে। তবে কেউই মাত্রা ছাড়া কিছু করতে পারে না। তার বাবা নামকরা ডাক্তার, রাজনীতিও করে কিছুটা। এক কথায় তাদের পরিবার বেশ দাপুটে। কিন্তু এই ছেলেটাকে এত খুঁটি নাটি জানলো কি করে? দিন রাত কি ফলো করে তাকে? কতদিন করছে? সবচেয়ে অস্বস্তির কথা, অভি তাকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে ঝট করে একটা চুমু খেয়েছিল। সেটাও নিশ্চয়ই দেখেছে ছেলেটা। কিন্তু কি করে সম্ভব? সে সময় তাদের গলিতে তো কেউ ছিল না, অথচ অভির কথাগুলো পর্যন্ত হুবহু বলে দিচ্ছে ছেলেটা। খুব কাছে না থাকলে এটা অসম্ভব। হঠাৎ ঝিলিক দিয়ে সূত্রটা চলে এলো মাথায়। মৃদু হাসি খেলে গেল ঠোঁটে। এ নিশ্চয়ই অভি অন্য কোনো ফোন থেকে গলা নকল করে মজা করছে। ফের মোবাইল বাজছে। মোনালি রিসিভ করলো কলটা। বলল, কোনো অর্থ হয় এসব ইয়ার্কির? আমার এদিকে শরীর খারাপ, আর রাত্রির বেলা উনি ফাজলামি করছেন। ফোনের ওদিকে কিছুক্ষণ চুপচাপ, তারপর খুবই কুণ্ঠিত গলায় বলল,
সত্যিই তোমাকে ডিস্টার্ব করছি, আমি লজ্জিত। আর ন্যাকামি করতে হবে না, এই তো বললে বাড়ি ফিরে অনেক কাজ, কাজ করো মন দিয়ে। কাল এয়ারপোর্টে পৌঁছে ফোন করো। এই খেয়েছে, আমি এয়ারপোর্টে যাব কোন দুঃখে? মুম্বাইয়ের ফ্লাইট ধরতে? সর্বনাশ, তুমি কি আমাকে অভিষেক ভাবছ? একটু যেন আতঙ্ক ওদিকের কণ্ঠে। মোনালি হেসে বলল, আমাকে বোকা বানানো অত সহজ নয়। বিশ্বাস করো, আমি অভিষেক নই। অভিষেক হওয়ার কোনো যোগ্যতাই আমার নেই। অভিষেকের গুণাবলীর 10% পেলেও বর্তে যেতাম। তাই নাকি? মোনালি হেসে বলল, অভিষেকের তাহলে প্রচুর গুণ বলছো? প্রচুর প্রচুর। যেমন? যেমন স্মার্ট, হ্যান্ডসাম, ব্রিলিয়ান্ট ক্যারিয়ার, হাই ফাই স্যালারি, মানে কমপ্লিট ম্যানের জলজলে উদাহরণ। সত্যি বলতে কি, অভিষেকের ড্রাইভার হওয়ার যোগ্যতাও আমার নেই। তাই নাকি? সিরিয়াসলি বলছি, কোথাও কিচ্ছু হচ্ছে না দেখে একবার ড্রাইভিং শেখার চেষ্টা করেছিলাম। আমার এক বন্ধু এক বড় লোকের গাড়ি চালায়। কয়েকদিন পরে এসে বলল, গাড়ি চালানোর জন্যে যে মনোযোগ দরকার আমার নাকি তা নেই। গাড়ি নিয়ে রাস্তায় নামলে অ্যাক্সিডেন্ট অনিবার্য। অতএব বুঝতেই পারছো। মোনালি বলল, অনেক হয়েছে, এবার ছাড়ছি। তোমার মনে হচ্ছে মুম্বাই যাওয়ার ইচ্ছে নেই? কেন থাকবে না? আমারও খুব শখ ছিল হিল্লি দিল্লি ঘুরে বেড়াবো, কিন্তু এদিকে আসানসোল আর ওদিকে গাদিয়াড়া, এই হলো আমার দৌড়। আসানসোল গিয়েছিলাম চাকরি করতে, যদিও সে চাকরিতে টিকতে পারিনি। আর গাদিয়াড়ায় অদ্ভুত একটা কারণে, মানে শুনলে তুমি হাসবে, তবু একটু শুনি। তুমি একবার গাদিয়াড়া গিয়েছিলে না প্রান্তিকের সঙ্গে? বুকের মধ্যে একটা টেনিস বল ড্রপ খেতে লাগলো মোনালির। এ জানলো কি করে ঘটনাটা? খুব বেশি কেউ তো জানে না। অভিষেক তো নয়। এ তাহলে অভিষেক নয়, অন্য কেউ। একটু নার্ভাস লাগছে তার, তবু যতটা সম্ভব স্বাভাবিক গলায় বলল, না, আমি কোনোদিন গাদিয়াড়া যাইনি। ও প্রান্ত থেকে বেশ আশ্বস্ত করার ভঙ্গিতে বলল, তোমার টেনশনের কিছু নেই। 2 বার জেনে গিয়েছিলাম আমি। আসলে সেদিন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকে কার্ড রিনিউ করে ফিরছিলাম। হাইওয়ের মোড়ে দেখলাম তুমি দাঁড়িয়ে, নীল চুড়িদার পরেছিলে। সত্যি অদ্ভুত সুন্দর দেখাচ্ছিল তোমায়। আমি আর একটু দেখব বলে রাস্তার পাশে একটু চায়ের দোকানে ঢুকে বসলাম। চা খেতে খেতে খবরের কাগজ পড়ার ভান করে তোমায় দেখছিলাম। একটু পরেই দেখলাম প্রান্তিককে, এবং তারপর একটা গাদিয়াড়া লেখা বাসে উঠলে তোমরা। অবশ্য এ থেকে নিশ্চিত করে বলা যায় না তোমরা গাদিয়াড়াতে গিয়েছিলে। ওই বাস তো উলুবেড়িয়া বা বাগনানের উপর দিয়ে যায়। তেমনি কোথাও হয়তো তোমরা কোনো বন্ধুর বাড়িটারি বা নেহাত কোনো দরকারি কাজে গিয়েছিলে। মোনালি বলল, কি জানি, আমার তো এরকম কোনো দিনের কথা মনে পড়ছে না। আমি গাদিয়াড়ায় যাইনি কোনোদিন। ও প্রান্ত ফের কিছুক্ষণ চুপ, তারপর বলল, তা হয়তো হবে, কিন্তু আমার বোকামিটা দেখো। পরের সপ্তাহে পাড়ার কিছু ছেলে ম্যাটাডোর ভাড়া করে গাদিয়াড়ায় যায়, আমিও জুটে যাই দলে। গাদিয়াড়ায় গিয়ে অদ্ভুত একটা অনুভূতি হয়েছিল। নদীর ধার দিয়ে হাঁটতে হাঁটতে ভাবছিলাম, এই মাটির উপর দিয়ে তুমি হেঁটে গিয়েছো কদিন আগে। এই বিশাল নদী দেখে মনে হয়েছিল তুমিও নিশ্চয়ই খুব অবাক হয়ে দেখেছো নদী। এমনকি নৌকোয় করে নদীতে ঘুরতে ঘুরতে মনে হয়েছিল তুমিও হয়তো এই নৌকোটাতেই চেপেছিলে। কি সব বোকা বোকা চিন্তা বলো তো। সে তো বটেই। গলায় ফের কাঠিন্য এনে মোনালি বলে, তুমি শুধু ক্যাবলা নয়, যথেষ্ট অভদ্র। একটু থমকে গিয়ে ও প্রান্ত বলল, অভদ্রতা তো কিছু করিনি। স্পষ্ট বুঝেছি তুমি আমাকে আড়াল থেকে ফলো করো, এটা অসভ্যতা নয়। একটু ম্রিয়মান গলায় ও প্রান্ত বলল, সেটা অস্বীকার করব না, কিন্তু উপায় কি বলো? আমি জানতাম তোমার প্রেমিক হওয়ার যোগ্য নই। আমাদের একটা মাত্র ঘর, নোনা ধরা দেওয়াল, অসুস্থ মা, আমার টিউশনের সামান্য রোজগার, এসব পুঁজি নিয়ে তোমার সামনে দাঁড়ানো যায় না।
তাই দূর থেকে দেখতাম তোমায়। খুব কথা বলতে ইচ্ছে করত, কিন্তু সাহস করে উঠতে পারিনি। তোমার কত বন্ধু, কত হই হই করতে তাদের সঙ্গে, গল্প করতে। স্টপ ইট! মোনালি চিৎকার করে উঠল। আমি তোমার নামে থানায় কমপ্লেন করব। এখনই পুলিশকে তোমার নাম্বারটা দিচ্ছি। একটু ম্লান হাসি শোনা গেল প্রান্ত থেকে। বলল, পুলিশের ক্ষমতা নেই আমাকে ধরে। তুমি কে? শুনতেই হবে নামটা? ভয় পাবে না তো? ভয় আমি কাউকে পাই না। এটা ঠিক বললে না। আমি জানি আরশোলা আর শুঁয়োপোকাকে তুমি মারাত্মক ভয় পাও। পরশুই তো একটা আরশোলা তোমার পায়ের উপর দিয়ে যেতেই তুমি খাবার টেবিলে এমন চিৎকার করে উঠলে যে বিষম টিসম খেয়ে একসা। যাই হোক, এত করে যখন জানতে চাইছো তখন বলি, আমার নাম প্রকাশ। মোনালি বলল, নামটা শোনা শোনা মনে হচ্ছে। বাড়ি কোথায়? তোমাদের পাড়ায়। বললাম না, আমাদের বাড়ির ছাদ থেকে তোমাদের চিলেকোঠা দেখা যায়। 3 দিন আগে তোমাদের পাড়ায় অ্যাক্সিডেন্টে একটা ছেলে মারা গিয়েছে, শুনেছ নিশ্চয়? মোনালি বলল, হ্যাঁ শুনেছিলাম। জানো তার নামটা? জানো? একটু ভাবলো মোনালি, তারপর বলল, না ঠিক মনে পড়ছে না। প্রকাশ বলল, প্লিজ ভয় পেও না, আমি তোমার ভালো চাই। ভয় পেলে আসল কথাটাই বলা হবে না। নিজের বুকের ধরাস ধরাস শব্দটা স্পষ্ট শুনতে পাচ্ছি মোনালি। গলা শুকিয়ে কাঠ। ও প্রান্ত বলল, এতক্ষণ তো আমার সঙ্গে কথা বললে, কই ভয় পাওনি তো? মরে গেলেই মানুষ খারাপ হয়ে যায় না। আমাকে ভয় পাওয়ার কিছু নেই। কাঁপা গলায় মোনালি বলল, কি চাও তুমি? একটা কথা বলতে চাই। বলো। কোনো রকমে বলে মোনালি, অভিষেককে বিশ্বাস করো না। মানে? অভিষেক তোমাকে ডিচ করে ওর এক কলিগকে বিয়ে করবে কিছুদিনের মধ্যে। বাজে কথা, বলল মোনালি। জানি তোমার বিশ্বাস করতে কষ্ট হবে, কিন্তু এটাই বাস্তব। আমার অ্যাক্সিডেন্টের কিছুদিন আগে ব্যাপারটা জানতে পারি। তখনই মনে হলো তোমায় জানিয়ে দিই। আসলে ভীতু ছিলাম তো, তাই তোমার সঙ্গে দেখা করার সাহস করে উঠতে পারিনি। শেষে ঠিক করলাম একটা মোবাইল কিনবো, তারপর তোমার নম্বর জোগাড় করে সব জানিয়ে দেব। অবশ্য আরও একটা ইচ্ছে ছিল আমার, গোপন ইচ্ছে। তোমায় এখন বলা যেতে পারে। ভেবেছিলাম মাঝে মাঝে ফোন করব তোমায়। তোমার একটা উপকার করছি, এটুকু রিটার্ন নিশ্চয়ই পাবো। খুব কি অন্যায় ভাবনা, তুমি বলো? মোনালি কোনো রকমে বলে, না। কিন্তু ভাগ্য আমার চিরকাল খারাপ। মোবাইল কিনে ফেরার সময় দুর্ঘটনাটা হলো। খুব অন্যমনস্ক ছিলাম। মোনালি বলল, ইস মাগো, না না, তুমি আবার নিজেকে দায়ী ভাবতে যেও না। এমনিতেই আমি খুব ক্যাবলা। বেশ কয়েকবার গাড়ি চাপা পড়তে পড়তে বেঁচে গিয়েছি। সেদিন না হলেও পরে হয়তো কোনোদিন মরতাম। কিন্তু অভিষেকের ব্যাপারটা একটুও বাড়িয়ে বলছি না। একটু চুপ করে থেকে মোনালি বলল, কি নাম মেয়েটার? স্বাগতা। 6 মাস হলো জয়েন করেছে। বুধবার। তোমাকে কথা দিয়েও অভিষেক আসতে পারেনি, তাই তো? হ্যাঁ, কাজের প্রেশার ছিল। তা নয়, সেদিন অফিস থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিল। তারপর সন্ধেটা ও স্বাগতার সঙ্গে কাটিয়েছে। চুপ করে ফোন ধরে বসে রইল মোনালি। মনের মধ্যে কোথাও একটু খিঁচ ধরে গিয়েছে। বুধবার সত্যিই খুব হতাশ হয়েছিল সে। একেবারে শেষ মুহূর্তে আচমকা ফোন করে অভি জানিয়ে দিয়েছিল যে আসতে পারবে না, বলেই কেমন যেন তাড়াহুড়ো করে কেটে দিয়েছিল ফোনটা। মোনালি রিং ব্যাক করে দেখেছিল সুইচড অফ। তারপর 3 ট্রাই করেও সেদিন মোনালি ধরতে পারেনি অভিকে। ও প্রান্ত বলল, এখন অভিষেক বাথরুমে, ওর মোবাইলের পাশেই আছে স্বাগতা। তুমি ফোন করে দেখো
স্বাগতা ধরবে। আমি ছেড়ে দিচ্ছি, তুমি আমার কথা মিলিয়ে নাও। আলোকিত হয়ে উঠল মোনালির সেলফোন। মোনালি দেখল লাইনটা কেটে গিয়েছে। অন্ধকার ঘরে চুপ করে বসে আছে মোনালি। মনটা খুব অস্থির। অভিকে রিং করতে একটি মেয়েই ফোন ধরল। তারপর কোনো রকমে অভিষেক ব্যস্ত বলেই ফোনটা কেটে দিল। তারপরই মোবাইলটা বন্ধ হয়ে গেল। রিসিভড কল লিস্ট দেখে আগের নম্বরে ফোন করলো মোনালি। যান্ত্রিক কণ্ঠস্বর জানিয়ে দিল যে এই নম্বরের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। চুপ করে মোবাইলটার দিকে তাকিয়ে বসে থাকে মোনালি। চোখ দুটো একটু যেন ভিজে উঠছে। খুব আশা নিয়ে বসে আছে মোনালি। বড্ড অন্ধকার। খুব চাইছে আর একবার আলো হয়ে জ্বলে উঠুক মোবাইলটা। কেমন লাগলো গল্পটি জানাবেন। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নকশি খাতাকে আপনার নিজের করে নেবেন। সকলে খুব ভালো থাকুন, শান্তিতে থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। শিগগির দেখা হচ্ছে। আজ আসি।